বিশ্বে ডেঙ্গু আক্রান্তে সপ্তম হলেও মৃত্যুহারের শীর্ষে বাংলাদেশ। জ্বর হলেই পরীক্ষার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। চড়া স্বর্ণের বাজার প্রতিদিনই ভাঙছে রেকর্ড, কমেছে কেনাবেচা। বিয়ের মৌসুমে গয়না নিয়ে ক্রেতার কপালে ভাঁজ। রাজধানীর সূত্রাপুরে উচ্চ মাধ্যমিকের বিপুল পরিমাণ নকল বই উদ্ধার। আশরাফ বুক বাইন্ডিং কারখানার মালিক নাজমুল গ্রেপ্তার। মাছ ধরায় নিষেধাজ্ঞার খবর না জেনে নদীতে নামছে কুষ্টিয়ার জেলেরা। মা ইলিশ শিকারে উৎপাদন ব্যাহত। গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা। হামাস নিরস্ত্রীকরণ না হলে দীর্ঘস্থায়ী শান্তি আসবে না, বলছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামিমা শাম্মী। আমি সানি মৃধা। বিশ্বে আক্রান্তের হারে সপ্তম অবস্থানে থেকেও মৃত্যু হার সর্বোচ্চ বাংলাদেশে। ডেঙ্গু নিয়ে অবহেলার কারণে মৃত্যুর হার বেশি বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যু এড়াতে জ্বর হলে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ অধিদপ্তরের মহাপরিচালকের। তবে বিশেষজ্ঞরা বলছেন পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা শহর কেন্দ্রিক হওয়ার কারণে প্রতি বছর এমন পরিস্থিতির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। মুজাহিদ শুভর প্রতিবেদনে বিস্তারিত। অক্টোবর মাস শুরু না হতেই ডেঙ্গুতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত 5 অক্টোবর ডেঙ্গুতে একদিনে 9 জনের মৃত্যু হয়। এটি চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। আর প্রতিদিনই গড়ে 2 থেকে 3 জনের প্রাণহানি ঘটছেই। স্বাস্থ্য অধিদপ্তরের পর্যালোচনায় উঠে এসেছে 9 জনের 7 জনই হাসপাতালে ভর্তির দিনই মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ইনডোরে প্রায় 2500 ডেঙ্গু রোগীর সেবা দিয়েছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল। অথচ এখানে মারা গেছেন মাত্র 6 জন। এদের বেশিরভাগকেই খুব খারাপ অবস্থায় পাওয়া গেছে বলে দাবি হাসপাতালটির পরিচালকের। অ্যাডমিটেড পেশেন্টের মধ্যে যারা সিরিয়াস তাদের মধ্যেও কিন্তু ডেথ রেট আমাদের 0.3 নিচে। এটা সত্যি যে আমাদের এখানে যারা মারা গিয়েছে আমি দেখেছি মোস্ট অফ দ্য কেসেই আমাদের এখানে আসার 1-2 ঘন্টার মধ্যেই মারা যায়। যেগুলো খুব একেবারে ক্রিটিক্যাল মরণাপন্ন অবস্থায় চলে এসেছে শুধুমাত্র সেগুলোই মারা যাচ্ছে। 10 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত 52,000-এর বিপরীতে প্রাণ ঝরেছে 220 জনের। সবচেয়ে হতাশার খবর হলো আক্রান্তের দিক থেকে সপ্তম হলেও বিশ্বে ডেঙ্গুতে মৃত্যুহার সর্বোচ্চ বাংলাদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বের 175টি দেশের মধ্যে বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুহার 0.52%। ব্রাজিল আক্রান্ত ও মৃত্যু সংখ্যার শীর্ষে থাকলেও মৃত্যুহার 0.12%। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার মৃত্যুহার 0.41%। এরপরেই আক্রান্তের দিক থেকে সপ্তম অবস্থানে থাকার পরও মৃত্যুহারের শীর্ষে বাংলাদেশ। মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে জনগণের অবহেলাকে সামনে আনছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বিভাগের দায় বর্তাবে রোগী যদি হাসপাতালে আসে, রোগী যেমন ডাক্তারের কাছে আসে। রোগী যদি দেরি করে আসে এটাকে আমরা উদাসীনতা বলবো না, এটাকে অবহেলা বলা যেতে পারে। এমনও হতে পারে যে আমরা সেই পর্যায়ে লোকজনকে সচেতন করতে পারছি না। সাধারণ মানুষও জানে ডেঙ্গু কি, কিন্তু শুধু জানলে তো হবে না, রোগীকে তো সেই ব্যবস্থাপনা নেওয়ার জন্য শনাক্তকরণের জন্য তো হাসপাতাল পর্যন্ত আসতে হবে। যদিও চলতি বছর অন্যান্য বছরের মতো নিয়মিত জরিপ চালাতে পারেনি স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন বিগত দিনের মতোই ডেঙ্গুর পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে। শহর অঞ্চলেই চিকিৎসা সেবার বিকেন্দ্রীকরণ না হওয়ায় মৃত্যুহার কমছে না বলে মনে করেন এই বিশেষজ্ঞ। চিকিৎসা ব্যবস্থাটা বিকেন্দ্রীকরণ করতে হবে, বিশেষ করে শহর এলাকায়। শহর এলাকায় সবাই ছুটে আসে, তো শহর এলাকায় প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, মাধ্যমিক স্বাস্থ্য ব্যবস্থা এবং বড় হাসপাতাল, এই 3 ভাগে ভাগ করে যদি আমরা এই সাজাই এবং জনগণকে এর প্রতি আস্থাশীল করতে পারি, তাহলে রোগী অনুপাতে মৃত্যুর হার 1/3 নেমে আসবে 3 মাসে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন এখন জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করাতে হবে।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, আর শারীরিক অবস্থার অবনতি হবার অনেক পর তড়িঘড়ি করে হাসপাতালে ছুটতে যেয়ে এত প্রাণহানি ঘটছে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। দেশের বাজারে স্বর্ণের রেকর্ড দামে হতাশ ক্রেতা বিক্রেতারা। কমেছে কেনা বেচা। সামনে বিয়ের মৌসুম, কিন্তু গলার হার কিংবা হাতে চুড়ির স্বপ্ন এখন অনেকেরই হাত ছোঁয়ার বাইরে। বাজুস বলছে, আন্তর্জাতিক বাজারের প্রভাব, যুক্তরাষ্ট্রের আর্থিক নীতি আর সরকারের ভ্যাট শুল্কের চাপের প্রভাবে বাজার চড়া। শুল্ক না কমালে চোরাচালান বাড়ার শঙ্কার কথাও জানান তিনি। পারভেজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। স্বর্ণের বাজারে পারদের স্কেল যেন সব ফারেনহাইট ছাড়িয়ে গেছে। প্রতিটি সকালেই ভাঙছে রেকর্ড। একসময় যে গহনা ছিল নাগালের মধ্যে, এখন তা হয়ে উঠেছে কেবল স্বপ্নের অলংকার। ভালোবাসা, বিয়ে, উপহার সব হিসেবেই স্বর্ণের ঝলক এখন দূর আকাশের তারা। 24 ঘন্টা না পেরোতেই টানা 3 দিন বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নতুন ঘোষণায় 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন 2,09,101 টাকা। 21 ক্যারেটের ভরি 1,99,594, 18 ক্যারেটের 1,71,088 আর সনাতনী এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,42,301 টাকায়। দাম বাড়লেও বিক্রেতাদের মুখে হাসি নেই, যদিও দোকানে দোকানে এখনো ভিড়। ক্রেতারা তাকিয়ে থাকেন কাচের ভেতর, কিন্তু কেনাকাটা যেন চোখ দিয়েই শেষ। 80% নেই, 20-তে এসে ঠেকছে। আগামী যে শীতের মৌসুম, বিয়ে, আমরা এই মৌসুমের উপর আসলে মৌসুমের দিকে আমরা চেয়ে থাকি। কাস্টমারের চাপ আছে, কিন্তু কাস্টমার যেখানে বিয়ের জন্য 5 ভরি বাজেট করছে, তারা 5 ভরি নিচ্ছে না, তারা নিচ্ছে 2 ভরি। সামনেই পুরোদমে শুরু হচ্ছে বিয়ের মৌসুম। আকাশচুম্বী গয়নার চাহিদা কিভাবে মেটাবে ক্রেতারা, সেই চিন্তায় তাদের কপালে ভাঁজ। এই মুহূর্তে গোল্ড কেনাটা আসলে সাধ্যের বাহিরেই চলে গেছে, কারণ আমরা অনেকজন একসাথে মিলে একটা ফান্ড তৈরি করে তারপরে বিয়ের জন্য চিন্তা করছি। যেখানে আগে ধরেন 10 ভরি 20 ভরি হয়তো ছেলে মেয়েদেরকে দিতে পারতাম, কিন্তু এখন অতটা সম্ভব না, হয়তো কিছুটা কমিয়ে আনতে হবে। তবুও কেউ কেউ কিনছেন হিসেব করে, কেউ বিয়ের প্রয়োজন মেটাতে, কেউ ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন সামান্য পরিমাণে। কিস্তিতে কিনতে চাইলেও সুবিধা নেই, কারণ প্রতিদিনের দামের ওঠানামায় ঝুঁকি নিতে চায় না বিক্রেতারা। আমরা অবশ্যই কিস্তিতে দেব, যখন গোল্ডের মার্কেট যেখানে যে ঠেকুক, সেটা 3 লাখ হোক, 5 লাখ হোক, 1 লাখ হোক, ওইটাকে এক জায়গায় থাকতে হবে। কাস্টমাররা চিন্তা করে গোল্ডের দাম বাড়তে আছে, কমে না, তবে আমি গোল্ডটা কিনে রাখি, ব্যাংকে টাকা রেখে, বাসায় টাকা রেখে লাভ নেই। দাম বেড়ে গেছে যেহেতু, তখন আমাদের যে বাজেট ছিল যে 15 ভরি 20 ভরি কিনবো, সেখান থেকে এখন হাফেরও নিচে নেমে যেতে হচ্ছে। আমাদের নির্মাণের মানুষ, ঠিক আছে, 3 ভরির মতো কিনেছি, আমার তো কাঙ্ক্ষিত ছিল 6 ভরি, এখন ডবল হয়ে গেছে, তো অর্ধেক কিনেছি। তবে যাদের পকেট বলছে না, তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে রূপা, সিলভার বা কস্টিউম জুয়েলারির দিকে। রূপার দামও বেড়েছে, ভরিতে 327 টাকা বেড়ে 22 ক্যারেটের রূপার দাম এখন 4,981 টাকা। দেশের ইতিহাসে এটিও সর্বোচ্চ। স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি রূপার দাম বাড়ছে, আর স্বর্ণের দাম বাড়ার কারণেই আপনার রূপার সেলটা এখন একটু বেশি হচ্ছে। গোল্ডের বিপরীত চলে গেছে। একটা আমাদের দেশে কিন্তু একটা গোল্ড প্লেটের একটা প্রচলন আছে, সেই গোল্ড প্লেটের দিকে তারা ঝুঁকে পড়ছে। কিন্তু প্রশ্ন একটাই, দাম এত বাড়ছে কেন? এর জবাবে বাজুসের মুখপাত্র আনোয়ার হোসেন বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব, যুক্তরাষ্ট্রের আর্থিক নীতি আর সরকারের ভ্যাট শুল্কের চাপ সব মিলিয়ে চড়া এখন স্বর্ণবাজার। বারবার শুল্ক কমানোর প্রস্তাব দিলেও তাতে কান দেয়নি এনবিআর। বহুবার প্রস্তাব দিয়েছি যে আমাদের এখানে বিশ্বের অন্যান্য দেশের সাথে সঙ্গতি মিলিয়ে যাতে ভ্যাটটা নির্ধারণ করা হয়। আমরা সেগুলির জন্য অনেকবার প্রপোজাল দিয়েছি, কিন্তু এনবিআর সেই প্রপোজালগুলি কোনো গুরুত্বই দেয় না। বাজুসের দাবি, এই কঠোর নীতির কারণে বাড়ছে স্বর্ণ চোরাচালান। এছাড়া বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলারের দোলাচল আর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সুদহার হ্রাসের প্রত্যাশা সব মিলিয়ে নিরাপদ আশ্রয় হিসেবে বিনিয়োগকারীরা ঝুঁকছেন স্বর্ণের দিকেই। আর সেই ঢেউ এসে লাগছে বাংলাদেশের বাজারেও। ডোমেস্টিক মার্কেট, ওদের ইউএসের মার্কেট, সেইগুলিতে শেয়ার মার্কেট হতে আরম্ভ করে তারপরে হলো ইন্টারেস্ট, ব্যাংকিং ইন্টারেস্ট, এটাকে ডিভ্যালুয়েশন করা বা
কমিয়ে দেওয়া, এই সমস্ত বিষয়ের জন্য সারা পৃথিবী একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। এখন আমাদের এখানে যদি সুস্থ পলিসি থাকতো তাহলে স্মাগলিংটা কম হতো, ফরেন কারেন্সি দিয়ে আনে, তারা ওই কারেন্সিটা নিয়ে আসতো, ফরেন কারেন্সি, আমাদের রিজার্ভও বাড়তো। একসময় বিয়ের গয়না মানে ছিল স্বর্ণ, কিন্তু বর্তমান বাস্তবতায় এই স্বপ্ন ছুঁতে গেলেই হাত পোড়ার ভয়। প্রশ্ন শুধু দামেরই নয়, এখনকার বাজারে কে কতটা পারছে স্বর্ণের ঝলক সামলাতে, সেটি এখন মূল লড়াই। শাহরিয়াজামান পুলক, এখন, ঢাকা। রাজধানীর সূত্রাপুরের ডালপট্টি এলাকায় অভিযান চালিয়ে আশরাফ বুক বাইন্ডিং নামের একটি কারখানা থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা, ইংরেজি ও সহপাঠ বইয়ের বিপুল পরিমাণ নকল কপি উদ্ধার করেছে পুলিশ। এ সময় কারখানার স্বত্বাধিকারী নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের সূত্রপুর থানার উপপরিদর্শক আমির হেলালের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির একটি পরিদর্শক দল উপস্থিত ছিলেন। পুলিশ বলছে, সূত্রপুর থানার এসআই আমির হেলালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আশরাফ বুক বাইন্ডিং থেকে নকল বই উদ্ধার করা হয়েছে। বাইন্ডিং কারখানার মালিক নাজমুলকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন মিম প্রেসে অভিযান চালানো হয়। সেখান থেকেও কিছু নকল বইয়ের ছাপা ফরমা উদ্ধার করা হয়। লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও কলেজ শিক্ষার্থী মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর রামগঞ্জের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা প্রায় 30 ভরি স্বর্ণালংকার লুট করে নেয়ার অভিযোগ স্বজনদের। হত্যাকাণ্ডের শিকার জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও তাদের উচ্চ মাধ্যমিক পড়ুয়া সন্তান মিম। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার জামিলুর হক জানান, ঘটনার পরপরই হত্যাকাণ্ডের স্থল পরিদর্শন করেছে পুলিশ। রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পিবিআই সহ পুলিশের একাধিক দল। তবে ধারণা করা হচ্ছে, মূল্যবান সামগ্রী লুট করতে সন্ধ্যার পর বাড়ির পুরুষ সদস্যদের বাইরে থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে হত্যা করেছে। ফরিদপুরে আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের বাজার দর। গত 10 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম মন প্রতি বেড়েছে 300 থেকে 400 টাকা পর্যন্ত, যাতে লাভের মুখ দেখতে শুরু করেছেন চাষিরা। মফিজুর রহমান শিপনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। পেঁয়াজ উৎপাদনের দ্বিতীয় বৃহত্তর জেলা ফরিদপুর। চলতি মৌসুমে এই জেলায় পেঁয়াজের আবাদ হয় 38,000 হেক্টর জমিতে, যেখান থেকে উৎপাদন হয় 6,77,000 টন। চাষিরা বলছেন, প্রতি মন পেঁয়াজ উৎপাদনে তাদের খরচ গুনতে হয় 1600 থেকে 1800 টাকা পর্যন্ত। তবে মৌসুমের শুরুতে চাষি পর্যায়ে 1000 থেকে 1500 টাকায় বিক্রি হয় প্রতি মন পেঁয়াজ, যাতে লোকসান গুনতে হয় চাষিদের। তবে গেল 10 দিন ধরে বাড়তে শুরু করেছে দাম। বর্তমানে বাজারে প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে 2200 থেকে 2600 টাকা দরে, আর খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজিতে, যাতে লোকসান কাটিয়ে উঠতে শুরু করেছেন চাষিরা। বাজারে সরবরাহ কম থাকায় দাম বাড়তির মূল কারণ বলছেন ব্যবসায়ীরা। লোকজন ব্যাপকভাবে আছে, পেঁয়াজের দাম ভালো দাম 2500 টাকা করে যাচ্ছে, আর এমনি চল বাজার 2400। 17 মন পেঁয়াজ আনছিলাম 2520 টাকা করে বিক্রি করছি। জি আলহামদুলিল্লাহ, যে দাম পাইছি আমি এই বাজারে সন্তুষ্ট আছি। আমার পেঁয়াজ ছিল অল্প, আমি বেশ ছিল 2450 টাকা দর, 44 কেজি পেঁয়াজ আনছি, এটা বেশি মোটামুটি খুশি আছে। পেঁয়াজের হাই বাজার যদি হয় কৃষক বাঁচবে। এক বস্তা সার কিনতে গেলে কৃষকরা হিমশিম খাওয়া যায়, অনেক টাকা লাগতেছে সার কিনতে, ওষুধ কিনতে। এখন পেঁয়াজের দাম যদি এত নিম্নমানে থাকে তাহলে তো কৃষক আর বাঁচবে না, কৃষক পেঁয়াজ করবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় প্রতিনিয়ত বাড়ছে পেঁয়াজের আবাদ। সেই সঙ্গে দাম ভালো পাওয়ায় চাষিরা লোকসান কাটিয়ে উঠবে বলছেন কর্মকর্তারা। কৃষকের ঘরে এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে পেঁয়াজ মজুদ আছে। তার একটি মাত্র কারণ হচ্ছে যে আমরা এবার প্রণোদনা কর্মসূচির আওতায় 700টি ব্লোয়ার মেশিন কৃষকদের মাঝে দিয়েছি, এবং প্রত্যেকটি মেশিনে যদি 10 টন করে পেঁয়াজ ধরে তাহলে প্রায় 7,000 মেট্রিক টন পেঁয়াজ বিভিন্নভাবে সংরক্ষিত আছে, এবং কৃষকরা যখন যেটা তার চাহিদা সে এখানে বিক্রি করতে পারছে।
গেল বছর এই জেলায় ৩৮,০০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়, যেখান থেকে উৎপাদন হয় ৬ লাখ টনের বেশি পেঁয়াজ। এখন ফরিদপুর। সিলেটের বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। এতে সরবরাহ কিছুটা বাড়লেও প্রভাব নেই দামে। এখনও অনেকটা বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। এদিকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। এ নিয়ে বিস্তারিত জানাতে সোবহানীঘাট বাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, জানাবেন বাজারে শীতকালীন কি কি সবজি পাওয়া যাচ্ছে আর কোন সবজির দাম কেমন? আমি প্রথমে আপনাকে শুভ সকাল জানাচ্ছি। আর যে বিষয়টি হচ্ছে যে শীতকালীন বাজারের কথা যেটি বলছিলেন, সবজির বাজার, আসলেই শীতকালীন সবজিতে আসা শুরু হয়েছে বাজারে, কিন্তু এর প্রভাব কিন্তু মোটেও নেই বাজারে। তবে প্রথমে আমি একটু সুখবর দিতে চাই, যেটি গত সপ্তাহে খুব বেশি আলোচনায় ছিল। সেই কাঁচামরিচের দাম কিন্তু অনেকটাই কমেছে আজকের দিনে। অর্থাৎ এই কাঁচামরিচের রেট কিন্তু প্রায় ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত ছিল পাইকারি বাজারে গত সপ্তাহে। সেটি কিন্তু আজকে কমে এসেছে। আজকে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে সেটি কিন্তু প্রায় ৬০০ টাকায় বিক্রি হচ্ছিল। সেটি কমে গিয়ে আজকের খুচরা বাজারে ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে এবং ধনেপাতাও একই অবস্থা। ধনেপাতা ৩০০ টাকায় পৌঁছে গিয়েছিল খুচরা বাজারে, সেটি আজকের খুচরা বাজারে কিন্তু ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির কথা একটু জানাতে চাই, যেমন শীতকালীন সবজির কথা যদি বলি, বাঁধাকপি, সেই বাঁধাকপি কিন্তু আজকের বাজারে ৮০ টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, খুচরা বাজারে যেটি ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি আমি বলি একটু ঝিঙ্গার কথা, সেই ঝিঙ্গার দামও কিন্তু ৭০ টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে সেটি কিন্তু ৯০ থেকে ১০০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি বলি চড়া দামে যে সবজি বিক্রি হচ্ছে সেটি হচ্ছে শিম। শিম কিন্তু পাইকারি বাজারেই ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত। পাশাপাশি লাউ রয়েছে, সেই লাউয়ের দামও কিন্তু কেজি প্রতি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে এবং সেটি খুচরা বাজারে ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দামও খুব একটা কমেনি। টমেটো পাইকারি বাজারে ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে, সেটি খুচরা বাজারে ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত এখনও বিক্রি হচ্ছে। এর পাশাপাশি দামের কথা যদি বলি, শাকের দাম, আমরা কিন্তু বিভিন্ন ধরনের শাকের কথা সে দাম দর করেছিলাম। শাকের দামও কিন্তু অনেক বেশি বেড়েছে। বিশেষ করে লাল শাক প্রতি আটা প্রতি ২০ থেকে ২৫ টাকা শুধু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে ৩০ থেকে ৩৫ টাকা। অর্থাৎ এক আটা শাক যেখানে ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হতো, সেটি কিন্তু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি বলি একটু বেগুনের কথা, বেগুনও কিন্তু ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি এটি কিন্তু খুচরা বাজারে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। তো সামনে আমি যেমনটি জানাচ্ছিলাম যে কয়েক পদের সবজির কথা বলছি, সবগুলোই কিন্তু ঊর্ধ্বমুখী বা সবগুলোই কিন্তু এখনও চড়া মূল্যে বিক্রি হচ্ছে। যদিও শীতকাল অনেকটাই চলে এসেছে বা আমরা দেখতে পাচ্ছি শীতকালে কিছু সবজিও এসেছে, তবে এর প্রভাব কিন্তু মোটেও নেই এই বাজারে। তো সামনে এই ছিল আসলে সিলেটের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। সিলেট থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। আমির রাজধানী চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ সার সংকট দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও খালি হাতে ফিরতে বাধ্য হচ্ছেন অনেক কৃষক। কিছু ডিলারের কাছে সার পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। এতে বিপাকে পড়েছেন আম চাষিরা। সংকট নিরসনে পদক্ষেপ না নিলে চলতি মৌসুমে আম উৎপাদন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা কৃষকের। সোহান মাহমুদের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চকলামপুর গ্রামের আম চাষি জামাল উদ্দিন সম্প্রতি বাগানের আম বিক্রি শেষ করেছেন। এখন গাছের পরিচর্যার জন্য প্রয়োজন পর্যাপ্ত সার, কিন্তু চাহিদা অনুযায়ী পাচ্ছেন না সার। জামাল উদ্দিন জানান, গেল ১০ দিন বিভিন্ন ডিলারের দোকান ঘুরেও সার পাননি, তাই অতিরিক্ত দাম দিয়ে সার কিনে তা আম বাগানে প্রয়োগ করছেন তিনি। এমনকি ডিলারের কাছে সার কিনতে গেলে বেঁধে দেওয়া হচ্ছে নানা শর্ত। ডিলারের কাছে যাচ্ছে, ওনারা আবার আমার উড়িয়ার দরকার নাই, উড়িয়া ছাড়া ১ টাকার বস্তা দিবে, তো উড়িয়া ছাড়া দিবে না। ডিলারের কাছেই কিনেছি, কিন্তু ওই যে দাম বেশি নিয়েছে, সরকারি রেট থেকে পটাশে নিয়েছে ৭০ টাকা বেশি।
ইউরিয়া, পটাশ, ডিএপি সার পাওয়ার আশায় ভোররাতেই ডিলারের দোকানে ছুটে আসেন কৃষকরা। দীর্ঘ লাইনে দাঁড়ানোর জায়গা আগেই চিহ্নিত করতে কেউ রেখে যান ইট, কেউ বাঁশ কিংবা অন্য সরঞ্জাম। অনেক সময় অতিরিক্ত অর্থ দিয়েও মেলে না সার। এতে হতাশায় দিন কাটছে কৃষকদের। সার সংকট, সার পরিমাণ মতো পাওয়া যাচ্ছে না। আমার 10 বস্তা দরকার, আমাকে 2 বস্তা দিচ্ছে। বিএডিসি সার গালা পাওয়া যায় না সময়তে, কইছে নাই সার, ফের যখন দাম বেশি পাইছে তখন ফের ঠিকই বাইর করে দিচ্ছে সার। ডিএপি যেটা চায়না সার, এটা বস্তা প্রতি 200-300 টাকা বেশি নিচ্ছে। তারা বর্তমানে বিক্রি করতেছে যে 1800 টাকা বস্তা। সার নাই বলে তারপরে আপনার করে পরে যখন দাম বেশি দেয় তখন অল্প অল্প সার দেয় বের করে। বিষয়টি অস্বীকার করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। অন্যদিকে আগামী ডিসেম্বর পর্যন্ত সার সংকটের কোনো আশঙ্কা নেই বলে দাবি কৃষি সচিবের। যদি কোনো জায়গায় সার সরবরাহের সমস্যা হয় অথবা কোথাও কোনো ডিলার সরকার নির্ধারিত মূল্যের বেশি মূল্য নিতে চায়, তাহলে আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি এবং সামনে যা আমরা মনিটরিং কার্যক্রম আরও জোরদার করব। আগামী ডিসেম্বর পর্যন্ত যেই পরিমাণ সার সারা দেশে প্রয়োজন সেই পরিমাণ সার অলরেডি আমাদের দেশে মজুত রয়েছে। যে একটা বিষয়ে আপনার বিচ্ছিন্নভাবে যে কথাগুলো আসে যে সারের পাওয়া যাচ্ছে না, সেটা আসলে কিন্তু একটা কৃত্রিম সংকট অথবা ইন্টারনাল ট্রান্সপোর্টেশন কখনো ম্যানেজমেন্টের জন্য সমস্যা হয়। কিন্তু এবার কিন্তু কোনো সারের মোটেও কোনো সংকট নেই। গত বছরে এত প্রতিকূলতার মধ্যেও কিন্তু আমরা সারের সংকট মোকাবেলা করেছি। জেলায় 37,504 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। সার না পেলে এসব জমিতে আম উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা কৃষকের। তাই দ্রুত সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এখন চাঁপাইনবাবগঞ্জ। প্রজনন মৌসুমে মাইলিশ রক্ষায় সারা দেশে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। তবে কুষ্টিয়ায় প্রচারণার অভাব আর মৎস্য অধিদপ্তরের গড়িমসিতে অনেক জেলে এখনও জানেন না নিষেধাজ্ঞার কথা। ফলে পদ্মা আর গড়াই নদীতে নামলে জেলেদের জালে ধরা পড়ছে মাইলিশ। এতে ব্যাহত হচ্ছে ইলিশের উৎপাদন। মেজবাউদ্দিন পলাশের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আশ্বিনী অমাবস্যা আর পূর্ণিমার মাঝামাঝি সময়ে ডিম ছাড়তে সাগর থেকে নদীতে আসে মা ইলিশ। উৎপাদন নির্বিঘ্ন করতে প্রজননের এই মৌসুমে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। এরই প্রেক্ষাপটে 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। তবে কুষ্টিয়ায় মৎস্য অধিদপ্তরের প্রচারণা ও তদারকির অভাবে অনেক জেলে এখনও জানেনই না নিষেধাজ্ঞার খবর। এই সময় জেলেদের জনপ্রতি 25 কেজি চাল দেয়া হলেও তা পর্যাপ্ত না হয় জীবিকার তাগিদে বাধ্য হয়ে জাল নিয়ে নদীতে নামছেন তারা। জেলেদের দাবি সরকারি সহায়তা না বাড়ালে এমন উদ্যোগ টেকসই হবে না। সব জেলেদের ঘরে তুলে দিবি, এখন তো মাইকিং করে তুলে দিবি, তুলে দিয়ে তারপরে বন্ধ করবি, এগুলা আগে করি নাই। জেলের যে ন্যায্য অধিকার সেটা দিতে হবে। এরপরে আইসি যদি কোনো জেলে নদীতে নামে মাছ ধরতে হোক, দেখার উদ্দেশ্য আইসি যদি কোনো জেলে যদি পায় প্রশাসন, অবশ্যই তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা তো না খাওয়ার অবস্থায়, গরিব মানুষের এক পিঠ সুইগি এক পিঠ ভেজে, তারপর ওদের আমাদের না খায় থাকলেও এখন মানিলা লাগতেছে, সরকারের নিষিদ্ধ, আমাদের মানি চলা লাগবে। 25 কেজি আমাদের চাউল দেয়, তার ভেতরে মনে করেন 3 কেজি চাউল চুরি হয়ে যায়, 22 কেজি চাউল পাওয়া যায়। 22 কেজি চাউলে দেখা যাচ্ছে আমাদের কি সংসার চলে? আমরা লেখাপড়া জানি নাই, আমরা প্রচার জানি না। আপনি যদি না বলেন তাহলে আমরা জানি না। আর যদি লিখিত আপনি এক জায়গায় প্রচার করে দেন 10 বের করেন, আমরা চোখেও দেখি না, আমরা বলতেও পারি। সংশ্লিষ্টরা বলছেন কেবল নির্দেশনা নয়, মৎস্যজীবী ও জেলেদের সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে তদারকি ও সচেতনতা। জেলা মৎস্য কর্মকর্তার দাবি মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। জেলে ও মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান তার। আইনের কঠোরতা যেমন দরকার আছে, তেমনি জেলেদের কথা আমাদের ভাবতে হবে। জেলেদের কথা না ভেবে যদি শুধুই আইন করা যায়, সে আইন কিন্তু ওরা পালন করতে খুব বেশি উৎসাহ বোধ করবে না। প্রচারণা, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করি সমস্ত জেলে বা মৎস্যজীবী কুষ্টিয়া জেলার সবাই সচেতন হয়েছে। এরপরও যদি আরও সচেতন করার প্রয়োজন হয়, আমরা এই সচেতনতা সভা সহ প্রচারণা আরও বাড়িয়ে দেবো এবং আমাদের অভিযান এবং মোবাইল কোড যেগুলো আমাদের প্রত্যেক উপজেলায় সঠিকভাবে চলছে এবং আশা করি নদী বা অন্যান্য জায়গায় এরকম মাছ ধরার কোনো ঘটনা নেই এবং আমি মনে করি জেলেরা আদেশ মান্য করেই চলছে। মৎস্য অধিদপ্তরের তথ্যমতে কুষ্টিয়ায় প্রায় 7,500 জেলে রয়েছেন। তাদের মধ্যে এই বছর সরকারি সহায়তা পাবেন 2,666 জন। এখন কুষ্টিয়া। নানা সংকটের মধ্য দিয়ে চলছে দেশের অন্যতম প্রধান মানসিক চিকিৎসা কেন্দ্র পাবনা মানসিক হাসপাতাল।
চিকিৎসা শেষে সুস্থ হয়েও বছরের পর বছর পাবনা মানসিক হাসপাতালে পড়ে আছেন 7 জন। ভুল ঠিকানা দিয়ে ভর্তি করার পর খোঁজ রাখেনি তাদের পরিবার। কোথাও যাবার জায়গা না থাকায় হাসপাতালেই দিন কাটছে তাদের। মাসুদ রানার প্রতিবেদনে বিস্তারিত। সাইদ হোসেন মানসিক চিকিৎসার জন্য 1996 সালে ভর্তি হন পাবনা মানসিক হাসপাতালে। সে সময় তার বয়স ছিল 36 বছর। 6 মাস চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হলেও দীর্ঘ 29 বছরেও তার খোঁজ নিতে আসেনি কেউ। ইন্ডিয়া পড়া হবে, বাড়িটা মা আছে আর বোন আছে, একটা বোন বিয়ে। সাইদের মতো আরও 6 জনের একই দশা। সুস্থ হওয়ার পরেও তাদের নিতে চান না পরিবার। এতে ফের হতাশায় ভেঙে পড়ছে তারা। হাসপাতালের নার্স ও চিকিৎসকদের সেবায় দিন কাটছে তাদের। যদি প্রতি মাসে তারা বা 2 মাস 3 মাস পর পর যদি এসে ফলো আপ করে ডাক্তারদের সঙ্গে, তাহলে কিন্তু সেই রোগীগুলি অনেকটাই ভালো থাকে। ওয়ার্ড বয় থাকে বা ব্রাদার যদি এই ওয়ার্ডে না থাকে অন্য ওয়ার্ড থেকে ডেকে নিয়ে আসা হয়। আনসারদের অনেক সময় সাহায্য নেওয়া লাগে যখন উত্তেজিত হয় যে আমরা কন্ট্রোল করতে পারি না। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ভুল ঠিকানা দেওয়ায় বাড়ি ফিরতে পারছেন না সুস্থ 7 রোগী। আর জনবল সংকটের কারণে চিকিৎসাধীন মানসিক রোগীদের সেবায়ও ব্যাঘাত ঘটছে। এনআইডি নিতাম না বা এনআইডি নেওয়ার প্রচলন ছিল না, তখন অনেকেই ভুয়া ঠিকানা দিয়ে ভুয়া দিয়ে ভর্তি হতো এখানে। পরবর্তীতে সুস্থ হওয়ার পরেও আমরা যখন তাদের ঠিকানায় চিঠি পাঠাতাম কিংবা রুগীকেও আমরা অনেক সময় সমাজ সেবার মাধ্যমে সেই বাড়িতে পাঠানোর পরেও তারা গ্রহণ করেনি, আমাদেরকে ফেরত নিতে আসতে হয়েছে। মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞরা মনে করছেন, কুসংস্কার সহ পরিবারের অবহেলা আর যথাযথ চিকিৎসার অভাবে মানসিক অসুস্থতা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না অনেকে। 100 জন মানসিক রোগীর মধ্যে মাত্র 8 জন আসে চিকিৎসকের কাছে, আর 92 জন রোগী কিন্তু ডাক্তারের কাছে আসে না। তারা বিভিন্ন অপচিকিৎসার শিকার হয়। এটা সবচেয়ে বড় বাধা। আমাদের এখানে কিছু দুঃখজনক ঘটনাও ঘটে যে অনেক দীর্ঘদিনের রোগী, তারা পরিবার কিন্তু তাদেরকে নিতে চায় না। তা আমরা চাই যে আসলে এরকম যেন না হয়। মানসিক রোগীরাও মানুষ, তাদেরও আত্মমর্যাদা বোধ আছে, তাদেরও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। 1997 সালে প্রতিষ্ঠিত পাবনা মানসিক হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 450 রোগী। মাসুদ রানা, এখন পাবনা। বরিশালে ঐতিহ্যবাহী বেলস পার্ক লেকের পাশে ফেন্সিং দেয়াল নির্মাণ নিয়ে মুখোমুখি জেলা প্রশাসন ও সচেতন নগরবাসী। একের পর এক মানববন্ধন, চিত্রাঙ্কন ও সঙ্গীতের মাধ্যমে চলছে দেয়াল নির্মাণের প্রতিবাদ। এর মধ্যে এক আইনজীবীর করা মামলায় দেয়াল নির্মাণ বন্ধ রেখে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মাহমুদুর নবীর তোলা ছবিতে ফিরদাউস সোহাগের প্রতিবেদন। চারদিকে সবুজ, মাঝে বিশাল জলরাশি। এমন দৃশ্য বরিশালের বেলস পার্কে। প্রখর রোদ কিংবা বিকেল সন্ধ্যায় নগর জীবনে যোগায় স্বস্তি। প্রশান্তির পরশ পেতে অনেকেই ছুটে যান বেলস পার্কের লেকের ধারে। লেকের আশেপাশে শতবর্ষী গাছের সারি, সব মিলিয়ে চমৎকার নৈসর্গিক এক পরিবেশ। সম্প্রতি জেলা প্রশাসনের অনুরোধে দৃষ্টিনন্দন এই লেকের পাশে দেয়াল তৈরির কাজ শুরু করে সিটি কর্পোরেশন। এরই মধ্যে 70% কাজ শেষ হয়েছে। নগরবাসীর অভিযোগ, দেয়াল নির্মাণের ফলে প্রাকৃতিক সৌন্দর্য হারাবে লেকটি। জেলা প্রশাসকের এমন সিদ্ধান্তে উদ্বিগ্ন সাধারণ মানুষ। এখানে যে পদক্ষেপটা নেওয়া হয়েছে যে দেয়াল দিয়ে দেওয়াটা, এটা আসলে প্রকৃতিকে একটা কণ্ঠসী করে দেওয়ার একটা ব্যবস্থা, যেখানে প্রকৃতি অবরুদ্ধ থাকবে দেয়ালের মধ্যে। বরিশাল শহরে একটি মাত্র প্রাকৃতিক জলাশয় আছে, যা আমাদের বরিশালবাসীর একটু স্বস্তি হলেও এই জলাশয়ের পাশে আসে বসলে একটু স্বস্তি পাওয়া যায়। এত বড় কি সমস্যা হইলো যে এতদিন কোনো দেওয়াল তোলার দরকার হয়নি, হঠাৎ হিসেবে দেওয়াল তুলে দিচ্ছেন। আমরা বলছি দৃষ্টিনন্দন। একটা পাঁচিল তৈরি করে আমাদের সেই দৃষ্টিকে যদি বাধাগ্রস্ত করা হয়, তখন তো আমরা সেটাকে দৃষ্টিনন্দন বলতে পারবো না। বরিশাল নগরীর যে কোনো উন্নয়ন পরিকল্পনা সেটা নগরবাসীকে সম্পৃক্ত করে করা প্রয়োজন বলে আমরা মনে করি। এবং আজকে যে শিশুরা এখানে ছবি আঁকছে, আমরা মনে করি যে এইটাও একটা প্রতিবাদ। এই প্রতিবাদের মধ্য থেকে তারা জানাতে চায় যে তারা এই লেককে উন্মুক্ত দেখতে চায়।
লেকের পশ্চিম পাশেই জেলা প্রশাসকের বাসভবন। অনেকেই বলছেন দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের ব্যাপক উপস্থিতির বিড়ম্বনার কারণেই দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে আসার কথা হচ্ছে পরিবেশ উপদেষ্টার নির্দেশে এরই মধ্যে লেকটির পাশে দেয়ালের নির্মাণ কাজ বন্ধ করতে হয়েছে জেলা প্রশাসনকে। পরিবেশ উপদেষ্টা স্যারের আমাকে ফোন দিয়েছেন, স্যারের নির্দেশের মতো আমরা এটা বন্ধ রেখেছি। এখন যদি আপনারা যদি না চান, আপনাদের সকলে যদি এটা মনে করেন যে না এটা চাই না, তো এটা আমার কোনো আপত্তি নাই। এটা যে হতেই হবে এমন কোনো কথা না। উদ্দেশ্য কি? এটাকে দৃশ্যমান রাখা। দ্বিতীয় উদ্দেশ্য হলো এটা পরিবেশকে দূষণমুক্ত রাখা। 3 নম্বর উদ্দেশ্য হলো যে কোনো ধরনের দুর্ঘটনা রোধ করা। আর 4 নম্বর উদ্দেশ্য হলো ওখানে যে গাঁজা সেবনকারীদের আসর বসে সেটাকে রোধ করা। এই ধারণাটা বোধহয় নগরবাসী সবাই জানেন না, যারা ওখানে স্টেক হোল্ডার শুধু তারা জানেন। গত 30 সেপ্টেম্বর বরিশালের এক আইনজীবী বাদী হয়ে দেয়াল নির্মাণ বন্ধে জনস্বার্থে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে আদালতের বিচারক কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। কক্সবাজারে উখিয়ার কয়েকটি সীমান্ত সহ বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তর থেকে থেমে থেমে আসছে গোলাগুলির শব্দ। এতে আতঙ্কে স্থানীয়রা। বিজিবি জানায় বৃহস্পতিবার রাত 11টার পর থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ ভেসে আসতে শুরু করে। এরপরে এ সময় অনেকেই নিজ বাড়িতে নিরাপদ অবস্থানে নেন। স্থানীয়রা বলছেন গত 1 অক্টোবর থেকে মিয়ানমারের অভ্যন্তরের সীমান্ত নিয়ন্ত্রণ নিতে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসওর মধ্যে সংঘর্ষ চলে। এতে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাঝে মধ্যেই গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। এ অবস্থায় সীমান্তে সতর্কতা জোরদার করেছে বিজিবি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ধাপের পরিকল্পনাকে অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রী পরিষদ। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মন্ত্রী পরিষদের বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। বৈঠকে গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। আর মার্কিন প্রতিনিধি ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুদ্ধবিরতি কার্যকরের নিশ্চয়তা পেয়েছে বলে জানিয়েছে হামাস। এদিকে আগামী সোম-মঙ্গলবার জিম্মিদের মুক্তি দেওয়া হতে পারে বলে জানান ট্রাম্প। হোয়াইট হাউসে মার্কিন মন্ত্রিপরিষদের বৈঠকে কথা বলেন ট্রাম্প। In the history of our country, and something our country should be very proud of, that we have a president that's committed to the not just আপাতত কাজে জিম্মি ও বন্দি বিনিময়ের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিলেও তা কতদিন পর্যন্ত কার্যকর থাকবে এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। আর ইসরায়েলি বিশ্লেষকদের দাবি গাজায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হামাসকে নিরস্ত্রীকরণ করা। তারা বলছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনকে নিরস্ত্রীকরণ সম্পর্কে এখনও মেলেনি কোনো সমাধান সূত্র, যা ট্রাম্পের গাজা পরিকল্পনার অন্যতম প্রধান বিষয়। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। গাজায় যুদ্ধবন্ধে কার্যকর হওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব। নোবেল শান্তি পুরস্কার ঘোষণার ঠিক আগের দিন এমন ঘোষণা আসায় এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে সব জিম্মিদের মুক্তি দেবে ইসরায়েল, বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের রেহাই করবে হামাস। এর আগে 2 বার কার্যকর হয়ে ভেস্তে যাওয়া যুদ্ধবিরতির প্রস্তাবেও জিম্মি আর বন্দী বিনিময় করেছে উভয় পক্ষ। ট্রাম্পের এই প্রস্তাবের আলাদা দিক হচ্ছে হামাস সব জিম্মিদের মুক্তি দেওয়ার পর সুনির্দিষ্ট লাইন থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এটাই হবে গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার প্রথম ধাপ। তবে বিশ্লেষকরা মনে করেন গাজার শান্তি পরিকল্পনায় এখনও কিছু অস্পষ্টতা রয়েছে। বিশেষ করে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় পরিকল্পনা ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবের শুধুমাত্র একটি অংশকে অন্তর্ভুক্ত করে। বাকি 19টি পয়েন্ট কোন প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে এ নিয়ে নেই কোনো সুনির্দিষ্ট তথ্য।
এমন প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতি কি কারণে ভেস্তে যেতে পারে এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। ইসরায়েলি বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে কিভাবে নিরস্ত্রীকরণ করা হবে এমন কোনো ধারণা দিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। আর হামাস যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত অস্ত্র ত্যাগ করতে অসম্মতি জানিয়েছে, সেখানে এই অস্ত্রবিরতি কতদিন কার্যকর থাকবে সে প্রশ্ন থেকে যাচ্ছে। While there's been agreement on the first stage and releasing hostages, the biggest challenge will be getting Hamas to disarm, because without that we're unlikely to see Israel withdraw fully, and we are unlikely to see international actors put billions of dollars into rebuilding Gaza. এরপরে আছে ভবিষ্যৎ গাজার শাসনভার নিয়ে অস্পষ্টতা। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছে গাজা উপত্যকার ভবিষ্যৎ প্রশাসনে কোনো ভূমিকায় থাকবে না হামাস। প্রস্তাব অনুযায়ী পরবর্তী সময়ে অঞ্চলটি পরিচালনা করবে একটি টেকনোক্র্যাট বা অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি। পরবর্তীতে যার দায়িত্ব হস্তান্তর করা হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে। এই কমিটি কারা নির্বাচন করবে আর হামাস তা মেনে নেবে কিনা এমন আশঙ্কা বাদ দিতে পারছেন না বিশ্লেষকরা। এছাড়াও সব জিম্মিদের ফেরত পেলে নেতানিয়াহু আবারও যুদ্ধংদেহী মনোভাবে ফেরত যাবেন কিনা, হামাস সুনির্দিষ্ট যে বন্দীদের মুক্তির দাবি তুলেছে তাদের রেহাই পাওয়ার সম্ভাবনা কতখানি, কিংবা জীবিত জিম্মিদের শারীরিক অবস্থা নিয়ে ইসরায়েল আদৌ সন্তুষ্ট হবে কিনা যুদ্ধবিরতির স্থায়িত্ব বিবেচনায় এসব প্রশ্ন এড়ানোর সুযোগ নেই বলে দাবি বিশ্লেষকদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিলে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে উদ্বেগে পড়ে যাবে মধ্য এশিয়ার 5টি প্রতিবেশী দেশ। আল জাজিরার বিশ্লেষণধর্মী প্রতিবেদনে দাবি করা হচ্ছে বাগরাম যুক্তরাষ্ট্রের দখলে চলে গেলে মার্কিন সেনাদের উপস্থিতিতে মধ্য এশিয়ার ওই দেশগুলোতে আবারও শুরু হতে পারে গোয়েন্দা অভিযান, সৃষ্টি করতে পারে আঞ্চলিক অস্থিরতা, এমনকি আবারও একটি প্রক্সি যুদ্ধ ক্ষেত্রে পরিণত হতে পারে আফগানিস্তান। সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদন। গেল 18 সেপ্টেম্বর যুক্তরাজ্য সফরকালে সংবাদ সম্মেলনে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির প্রসঙ্গ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর 20 সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র নির্মিত ওই ঘাঁটির নিয়ন্ত্রণ মার্কিন সেনাদের ফিরিয়ে না দিলে এর পরিণতি খারাপ হবে। যদিও বাগরাম ফেরত পাওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্য নাকচ করে দেয় আফগানিস্তানের তালেবান সরকার। বিপরীতে ওয়াশিংটন দাবি করে চীনকে মোকাবিলার জন্য ঘাঁটিটি ফিরে পেতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন ওঠে এই বিমান ঘাঁটি নিয়ে কেন উঠে পড়ে লেগেছেন ট্রাম্প? বিশেষ করে আগের মেয়াদে নির্বাচনী প্রচারেও বাগরাম দখল নিয়ে সোচ্চার ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বাগরাম বিমান ঘাঁটির সঙ্গে জড়িয়ে আছে মধ্য এশিয়ার নিরাপত্তা ইস্যু। বিশেষ করে মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মার্কিন সেনাদের উপস্থিতি ইউরেশিয়ার রাজনীতিতে বড় বদল আনতে পারে এমন আশঙ্কাও জানিয়েছেন বিশ্লেষকরা। বিশেষ করে গেল 7 অক্টোবর রাশিয়ায় মস্কো ফরম্যাট কনসালটেশন অন আফগানিস্তানে আলোচনার মূল এজেন্ডার একটি ছিল যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে কেমন হতে পারে আফগানিস্তানের নতুন কূটনৈতিক কাঠামো, যেখানে আফগানিস্তান ছাড়াও উপস্থিত ছিল ভারত, ইরান, কাজাখস্তান, পাকিস্তান, রাশিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও বেলারুশের প্রতিনিধি। মস্কো ফরম্যাটের 7ম অধিবেশন থেকে স্পষ্ট বার্তা দেয়া হয় কোনোভাবেই আফগানিস্তানে ভিনদেশি সামরিক ঘাঁটি স্থাপন সমর্থন করবে না তালেবান সরকারের মিত্রশক্তিরা। কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান ভৌগোলিক অবস্থানের কারণে আঞ্চলিক রাজনীতিতে বিশেষ সুবিধা পায় এই 6 দেশ। বিশ্লেষকরা বলছেন সেখানে বাগরাম ঘাঁটিতে মার্কিন সেনা উপস্থিতির কারণে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে মধ্য এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। Generals and admirals from all over the world. Why is there something? Nobody's there something wrong with it? ট্রাম্প নিশ্চিতভাবেই জানেন তালেবান সরকার এই প্রস্তাব কোনোভাবেই মানবেন না। বিশ্লেষকরা বলছেন তবুও এই ঝুঁকি নেয়ার কারণ চীন। বাগরাম ঘাঁটির দখল নিয়ন্ত্রণে থাকলে প্রয়োজনে চীনের পরমাণু স্থাপনায় সরাসরি হামলা করার সুযোগ থাকবে ওয়াশিংটনের। One of the things that Trump hinted at and other people have mentioned is Bagram Air Base has a way of keeping China in check and having the China nuclear weapon sites within range. Now, on deeper inspections, this doesn't make a lot of sense. যদিও বিশ্লেষকদের দাবি ট্রাম্পের এই আকাঙ্ক্ষা কোনোভাবেই মেনে নেবে না মধ্য এশিয়ার তালেবান সরকারের মিত্রশক্তিরা, আর নিজস্ব স্বার্থের কারণে বাগরাম ইস্যুতে তালেবান সরকারকে কূটনৈতিক সহায়তা দিতে পারে রাশিয়া, ভারত, ইরান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।
এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়না ম্যাচে হারের পর বেশ জোরে সোরে হ্যাভিয়ার ক্যাব্রেরাকে সরানোর দাবি তুলেছেন দর্শকরা। তবে এত বড় সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নয়, ম্যাচ পরবর্তী বৈঠকের পরই নেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফে বস তাবিথ আউয়াল। বিস্তারিত প্রতিবেদনে। গল্পটা অন্যরকম হতে পারত। মাথা উঁচু করে বীরের বেশে মাঠ ছাড়তে পারতেন ক্যাব্রেরা। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় স্টেডিয়াম ছাড়লেন মাথা নত করেই, আর পেছন পেছন ক্যাব্রেরাকে অনুসরণ করলেন তারই শিষ্যরা। আরও একটা হতাশার গল্প শেষে কী বা করার ছিল রাকিব তপুদের? এশিয়ান কাপে টানা জয়হীন থাকার পর মূল পর্বে খেলার লড়াইয়ে টিকে থাকতে হংকং চায়নার বিপক্ষে ডু অর ডাই ম্যাচ ছিল বাংলাদেশের। এই ম্যাচ দিয়ে ভিলেন থেকে হতে পারতেন নায়ক, তবে এলো না কাঙ্ক্ষিত সাফল্য। সব পরিকল্পনায় ভেস্তে গেল। তাতে বড্ড খেপেছে দর্শকরা। লাস্টে মনে হলো যে ডিফেন্স, অ্যাটাকিং সবগুলোতেই ভেজাল আছে, ইভেন কি কমিউনিকেশনের মধ্যেও ভেজাল আছে। আমার কাছে মনে হয় কোচ চেঞ্জ করা উচিত। এটা যদি আগে করা হতো তাহলে আজকের ম্যাচটা হয়তো জিতা সম্ভব ছিল। বাংলাদেশের প্ল্যানিংয়ে অনেক একটা জায়গায় ঘাটতি আছে, সেই জায়গায় এর আগের ম্যাচগুলোতে অনেক ভালো খেলছিল প্ল্যানিংয়ে, কিন্তু এই ম্যাচটাতে আমরা হতাশ। ওরা যখন দুইটা গোল দিল, ওই গোলগুলো আসলে মেনে নেওয়ার মতো না। বাংলাদেশ মনে হচ্ছে যে মাঝখান দিয়ে হালটা ছেড়ে দিয়েছে। আমরা বাংলাদেশের প্লেয়ারদের থেকে এটা আশা করিনি, আমাদের আকাঙ্ক্ষা আরো বেশি। তবে হংকং চায়না পরীক্ষায় পাশ ফেল করলেও ক্যাব্রেরার ফলাফল এখনই ঘোষণা করতে রাজি নন বাফুফে বস। শিগগিরই আসতে চলেছে কঠিন সিদ্ধান্ত, এমন আভাসও দিয়ে গেলেন তাবিথ আউয়াল। এখন এগুলা কোনো মন্তব্য সময় না, আমরা ম্যাচটা শেষ করেছি। অফকোর্স আফটার ম্যাচ ব্রিফিং একটা হবে, তখন আমি আপনার সাথে বিস্তারিত কথা বলতে পারবো। রেজাল্ট ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেড না, এবং খুবই ডিসঅ্যাপয়েন্টিং, কোনো সন্দেহ নাই। কারোর সম্পর্কে কোনো কমেন্ট করবো না, বিকজ সব কিছু আগে আমার দেশ। আমি চাই আমাদের দেশটা ভালো করুক, আমাদের যে প্লেয়াররা আছে তারা সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। শুধু ক্যাব্রেরার জন্যই নয়, ভালো ফলাফল করাটা রাকিব হামজাদের জন্য ছিল গুরুত্বপূর্ণ। তবে শেষ পর্যন্ত হতাশার হারে এশিয়ান কাপে খেলার স্বপ্নটা লাল সবুজের প্রতিনিধিদের জন্য আরও ধূসর হলো। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। বিশ্বে ডেঙ্গু আক্রান্তে সপ্তম হলেও মৃত্যু হারে শীর্ষে বাংলাদেশ। জ্বর হলে পরীক্ষার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞের। চড়া স্বর্ণের বাজার প্রতিদিনই ভাঙছে রেকর্ড, কমেছে কেনাবেচা। বিয়ের মৌসুমও গয়না কিনতে ক্রেতার কপালে ভাঁজ। রাজধানীর সূত্রাপুরে উচ্চ মাধ্যমিকের বিপুল পরিমাণ নকল বই উদ্ধার। আশরাফ বুক বাইন্ডিং কারখানার মালিক নাজমুল গ্রেপ্তার। মাছ ধরায় নিষেধাজ্ঞার খবর না জেনে নদীতে নামছে কুষ্টিয়ার জেলেরা। মা ইলিশ শিকারে উৎপাদন ব্যাহত। গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা। হামাস নিরস্ত্রীকরণ না হলে দীর্ঘস্থায়ী শান্তি আসবে না, বলছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।